তো আগের এপিসোড যেখানে শেষ হয়েছিল এই এপিসোড সেখান থেকেই শুরু হয়। আমরা দেখতে পারি লুফি, ইউসাকো, সানজি ওদের ছোট্ট বোটে খাওয়া দাওয়া করতেছে, যেখানে লুফি আর ইউসাকো খাবার নিয়ে মারামারি করতেছিল। তখনই ওদের বোটের নিচে দিয়ে বড় কোনো কিছু একটা চলে যায়। হঠাৎ করে সানজি কোনো একটা আওয়াজ শুনতে পারে আর উঠে এসে বলে যে এর নিচে কিছু একটা আছে, বড় কিছু একটা। আর সাথে সাথে ওদের বোটের পাশ দিয়ে সেই মনস্টারটা উঠে আসে, যেটা দেখে ইউসাকো ভয় পেয়ে যায় আর বলে যে সি মনস্টার। লুফি, সানজি দুইজনই অবাক হয়ে যায় আর আমরা দেখতে পারি এটা বিশাল বড় গরুর মতো দেখতে একটা সি মনস্টার। লুফি বলে যে এটা তো একটা গরু, সানজি বলে যে গরু সাঁতার কাটতে পারে না, এটা একটা হিপ্পো। ইউসাকো বলে যে যাই হোক না কেন গ্র্যান্ড লাইনের মনস্টার এইখানে আসলো কিভাবে। ইউসাকো খেয়াল করে যে হিপ্পোটা ওদের খাবারের দিকে তাকায় আছে আর লুফিকে বলে যে ও খাবার চায়, তাড়াতাড়ি এগুলো ওকে দিয়ে দাও। এইটা শোনার সাথে সাথেই লুফি গম গম পিস্তল আর হিপ্পোকে একটা ঘুষি মেরে দেয়, যেটাতে হিপ্পোর অবস্থা খারাপ হয়ে যায় আর সমুদ্রের তলে চলে যায়। আর লুফি বলে যে আমার খাবারের থেকে দূরে থাক। ইউসাকো বলে যে বড় ভাই তুমি তো অনেক ভালো কাজ করছো, কিন্তু এর মধ্যেই সেই হিপ্পো আবারও উঠে আসে। লুফি বলে যে বুঝছি, মনে হয় তোরে আরো একটা মারতে হবে। এইটা বলে লুফি আবারও মারতে যায়, কিন্তু সানজি ওকে লাথি দিয়ে সরিয়ে দেয় আর বলে যে কোনো কারণ ছাড়া কোনো ক্ষুধার্তকে এইভাবে মারা ঠিক না, হয়তোবা ও আহত সেই জন্য নিজের খাবারের ব্যবস্থা করতে পারে নাই। সো সানজি ওদের খাবারটা হিপ্পোকে আগায় দেয় আর বলে যে নাও এগুলো খেয়ে নাও। ইউসাকো অবাক হয়ে যায় যে ভাই কি ভালোবাসা। হিপ্পো খাবারটা খাওয়ার জন্য বিশাল বড় একটা হা করে আর সাথে সাথে সানজি ওকে একটা লাথি মেরে দেয়। ইউসাকো চিল্লায় ওঠে আরে এটা কি করলা, ভালোবাসা কই গেল। সানজি বলে যে ও খাবারের সাথে সাথে আমারও খেয়ে ফেলতে গেছিল, তো আমি কি করতাম। আমরা দেখতে পারি হিপ্পো অনেক রাগ হয়ে গেছে আর লুফিদের বোটের উপরে অ্যাটাক করতে যায়, যেটা দেখে লুফি নিজের পাঞ্চ রেডি করতে শুরু করে। সানজি বলে যে তুই দাঁড়া আমি দেখতেছি। এইটা বলে সানজি উড়ে গিয়ে হিপ্পুর গলায় জোরে একটা লাথি মেরে দেয়, যেটাতে হিপ্পুর অবস্থা টাইট হয়ে ওইখানেই পড়ে যায়। এরপরে ওরা আবারও খাবার খাইতে বসে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পারি উসবের হঠাৎ করে চোখ খুলে আর অবাক হয়ে যায় যে আমি কই আছি। মেয়েটা বলে যে তুমি আমার বাসায়, তোমার ঘুম ভেঙে গেছে। উসব বলে তুমি কে। মেয়েটা বলে আমার নাম নজিকো আর আমি এখানে কমলা ফলাই। উসব বলে যে তুমি আমাকে মাইরে এখানে নিয়ে আসছো। নজিকো উসবের একটা চায়ের কাপ আগায় দেয় আর বলে যে আমি সে যে তোমাকে বাঁচাইছি, কারণ তুমি যদি ওইখানে থাকতা তাহলে ওই ফিশম্যান তোমাকে মেরে ফেলতো। আর ছোট ছেলে তুমি তো সম্ভবত গোসার থেকে আসছো, তাহলে তো তোমার জানা উচিত তুমি যদি ওই ফিশম্যানের সঙ্গে কিছু করতে ওই ফিশম্যান তোমাকেও মেরে ফেলতো। পিচি বলে যে আমি জানি, কিন্তু ওরা আমার বাবাকে মেরে ফেলছে, আমাদের পুরো ভিলেজ ধ্বংস করে ফেলছে, কত মানুষ মেরে ফেলছে, আমি কি করতাম, তাদের এইটার ফল ভোগ করতেই হবে। যাই হোক না কেন আমি গিয়েছিলাম আরলং পার্কে এই জন্য, কিন্তু মাঝখানে একটা মেয়ে এসে, আমরা দেখতে পারি ওই নামির সিনটা যখন নামি ওরে মারছিল, দেন বলে যে ওই মেয়েটা দেখতে একটা চুড়েলের মতন। যাই হোক না কেন আমি যদি মরেও যাই আমি আমার বাবার খুনের বদলা নিব। নজিকে বলে যে যাও যায় তাইলে মরো, এইবার তো আমি আর ওই চুড়েল মেয়েটা তোমারে বাধা দিছিলাম, এই জন্য তুমি বেঁচে আসো, তোমার এত মরার ইচ্ছে হচ্ছে তো গিয়ে মরো যাও। এটা শুনে উসব অবাক হয়ে যায় যে তুমি এই ছোট ছেলেটার সাথে এইভাবে কেন কথা বলতেছো। নজিকো বলে যে বড় হোক আর ছোট, যে মরতে চায় তারে মরতে দেয় উচিত। আমি একটা বাচ্চাকে চিনি যে মৃত্যুর চাইতেও যন্ত্রণাদায়ক জীবন নিয়ে বেঁচে আছে, এই জন্য আমি ওইসব মানুষকে হিট করি যারা মৃত্যুকে বেছে নেয়। বাচ্চাটা বলে তাহলে আমি কি করব। নজিকো জিজ্ঞাসা করে তোমার মায়ের কি অবস্থা। বাচ্চাটা বলে যে সে এখনো বেঁচে আছে। নজিকো বলে যে সে অবশ্যই তাহলে চিন্তা করতেছে, তার কাছে ফিরে যাও। বাচ্চাটা বলে যে ওকে। এরপরে আমরা দেখতে পারি বাচ্চাটা সেইখান থেকে ফিরে যাচ্ছে। উসব নেজুকোরে বলে যে তুমি অনেক ভালো মানুষ, যদিও তোমার ট্যাটু আছে। নেজুকো বলে যে এখনো তোমাকে আমি চিনি না। উসব বলে যে আমি হইলাম ক্যাপ্টেন উসব আর আমি এখানে নামি নামের একটা মেয়েরে খুঁজতে আসছি। নামি নামটা শুনে নেজুকো কেমন অবাক হয়ে যায়, যেটা দেখে উসব জিজ্ঞাসা করে তুমি চিনো নাকি। একটু পরেই উসব চিল্লা ওঠে কি নামি আরলং পাইরেটের লিডার। নজিকো বলে যে হ্যাঁ, আরো এই এরিয়ার মধ্যে অনেক ফেমাস। ছোট ছেলেটা যে বলল চুড়েলের মতো, আরো সারপ্রাইজিং বিষয় হইল সেই চুড়েল এই ঘরেই বড় হইছে। দেন হাতে একটা ছবি নিয়ে বলে যে আমি আর নামি হচ্ছি পালিত বোন। আর আমরা ছবিতে ওদের মায়ের সঙ্গে নামি আর নজুকোর ছোটবেলার ছবি দেখতে পারি। উসব অবাক হয়ে যায় আর বলে যে তার মানে এইটা নামির বাসা। নজুকো বলে যে আমাদের পালিত বাবাও মারা যাওয়ার পরে আমরা তিনজনে এইখানে কোকোয়াশি ভিলেজে সুখে বসবাস করতেছিলাম। উসব টেবিলের উপরে একটা কম্পাস আঁকা দেখতে পারে, যেটাতে বুঝতে পারে এটা নামিরই বাসা। উসব বলে তার মানে নামি নিজের ফ্যামিলি আর ভিলেজারদের ধোকা দিয়ে আরলং পাইরেটে জয়েন করছে। নজুকো বলে যে হ্যাঁ এরকমই একটা সত্যিকারের চুড়েলের মতন। উসব অবাক হয়ে যায়, ও ভাই তার মানে ও আমাদেরকে বলদ বানাইছে। এরপরে উসব বলে যে আমরা ওকে এখানে ফিরাই নিতে আসছিলাম, বাট মনে হয় না এখন আর সেইটার প্রয়োজন হবে। এর মধ্যে উসবের জোরের কথা মনে পড়ে আরো। আমার মাত্র মনে পড়ছে আমাদের একটা আনলাকি ফ্রেন্ড ফিশম্যানের হাতে ধরা পড়ছে, জানি না এখন ওর কি অবস্থা। দেন আমরা আরলং পার্ক দেখতে পারি, যেখানে জোরোকে বেঁধে নামি সবকিছু বলতেছিল যে কিভাবে ও জোরোদেরকে বোকা বানাইছে। যেটা শুনে আরলং হাসতে থাকে আর বলে যে তোরা কি বলদ হয়ে গেছিস, এই মেয়ে তো নিজের মরা বাবা মারে পর্যন্ত ভুলে গেছে টাকার জন্য,
এটা শুনে নামি কিছুটা রাগ হয়ে যায়, বাট প্রকাশ করতে পারে না। জোরো নামির দিকে কিছুক্ষণ তাকায় থাকে, দেন বলে যে আমি এমনিতেই ওরে শুরু থেকে ভরসা করতাম না। নামি বলে যে হয়েছে, এখন আমার চোখের সামনে থেকে যা। আর জোরো ভাই ওইখান থেকে হাত পা বাঁধা অবস্থায় পানির ভিতরে লাফ দিয়ে পড়ে, যেটা দেখে সবাই অবাক হয়ে যায় যে শালাকে একটা বলদ নাকি হাত পা বাঁধা অবস্থায় পানির ভিতরে লাফ দিছে, এইভাবে তো সাঁতরাইতেও পারবে না, তার মানে ও মারা যাবে। আরলং বলে যে এইভাবেই ছেড়ে দাও, কিন্তু আমরা নামিকে একটু টেনশনে দেখতে পারি। আর হঠাৎ করেই নামি সেই পানির ভিতরে ঝাঁপ দেয়। একটু পরে জোরোকে নিয়ে উপরে উঠে আসে। নামি জোরোকে বলে যে তোমার কি মনে হয় তুমি এগুলো কি করতেছো? জোরো বলে যে তোমার কি মনে হয় তুমি এখন এগুলো কি করতেছো? তুমি তো একটা মানুষকে মরতে পর্যন্ত দেখতে পারো না, অভিনয় করা বন্ধ করো, পরের বার আমার একটু তাড়াতাড়ি বাঁচাইও, আমি তো মনে করছিলাম এবার আমি মারাই যাব। মানে ভাই জোরোর ফুল ট্রাস্ট ছিল যে নামি ওরে বাঁচাবে। নামি জোরোর কলার ধরে উঁচু করে ফেলে আর বলে যে আমার সাথে বেশি করলে কিন্তু এখনই মারা যাবি। এরপরে নামি জোরোর ব্যান্ডেজ করা জায়গায় একটা মেরে দেয়, যেটাতে জোরো আবারও বসে পড়ে। নামি এইখান থেকে চলে যাচ্ছিল। আরলং বলে যে আমরা ওর সাথে কি করব? নামি বলে যে ওরে লক করে রাখো, ওর সাথে আমি ডিল করব। এর মধ্যে সেই ফিশম্যানটা সেইখানে দৌড়ায় আসে আর বলে যে বস বস, এর সাথে লম্বা নাগালা একটা বন্ধু ছিল। যেটা শুনে নামি বুঝতে পারে যে কার কথা বলতেছে। জোরো বলে যে শালার উসব, ওরেও কোনোভাবে দেখে ফেলছে। ফিশম্যানটা বলে যে আমার মনে হয় সে কোকোয়াশি ভিলেজের মধ্যে পলায় আছে। আরলং বলে কোকোয়াশি ভিলেজ? হ্যাঁ পারফেক্ট, আমার ওইখানে আরো একটা কাজ আছে। এরপরে আমরা কুকোয়াশি ভিলেজ দেখতে পারি, যেখানে সবাই বলে যে আরলং আসতেছে। সবাই অবাক হয়ে যায় যে আরলং কেন আসতেছে, আমরা তো ওরে টাকা পেইড করে দিছি। একটা লোক বলে যে আমার কাছে যে অস্ত্র আছে এইটার খবর হয়তো বা ওরা পেয়ে গেছে, তোমরা সবাই ঘরে চলে যাও। এরপরে সেইখানে আরলং চলে আসে আর সেই লোকটাকে বলে যে তার মানে তুই সেই শালা যে এখানে অস্ত্র রাখছে? লোকটা বলে যে আমি শুধু এটা কালেকশনের জন্য রাখছি, তোমার রুলসে তো এমন কিছু নাই তাই না যে কালেকশন রাখতে পারবো না? আরলং বলে যে হ্যাঁ ওইটা আমার রুলসে নাই, কিন্তু অস্ত্র খারাপ চিন্তা আর ভায়োলেন্স তৈরি করতে পারে। আমরা দেখতে পারি নজিকো আর উসব দূর থেকে পলায়ে এটা দেখতেছিল। উসব আরলংকে দেখে ভয় পেয়ে যায় যে আরলং কত বড়। নেজুকো বলে যে হ্যাঁ, কারণ ও হচ্ছে ফিশম্যান। আরলং বলে যে আমি 20টা টাউনকে কন্ট্রোল করি আর এজ এ 20টা টাউনের ম্যানেজার আমার এটা তো দায়িত্ব, আর যারা আমার সাথে বেশি বাড়াবাড়ি করে তাদেরকে আমি একেবারে ধ্বংস করে দেই। এক্সাম্পল স্বরূপ আমি গোসা শহরকে পুরো ধ্বংস করে ফেলছি। ওরা অন্য কমিউনিটির মতন আমাদের শ্রদ্ধাঞ্জলির টাকা দিতে পারতেছিল না আর আমাদের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করতেছিল। এটা শুনে উসব বলে যে শ্রদ্ধাঞ্জলির টাকা? নজুকো বলে যে হ্যাঁ, এইখানে আমরা প্রতি মাসে টাকা দিয়ে আমাদের জীবন কিনি। এখানে ছোট বড় সবাইকে বেঁচে থাকার জন্য টাকা দিতে হয়, আর কেউ যদি এই টাকা দিতে অস্বীকৃতি জানায় বা দিতে না পারে তাহলে তার অবস্থা ওই গোসা শহরের মতো হয়। উসবের মনে পড়ে ওরা প্রথমে যে শহরটা দেখছিল ওইটা অ্যাকচুয়ালি গোসা শহর। উসব অবাক হয়ে যায় যে শুধুমাত্র একজনের জন্য পুরো শহরকে এইভাবে ধ্বংস করে ফেলছে। নজিকো বলে যে হ্যাঁ আরলং এরকমই। অন্যদিকে আরলং বলতেছিল তোরা মানুষেরা শুধু আমাদেরকে চুপচাপ পে করে যাবি কোনো কিছু না ভেবেই, আমার অনেক টাকার দরকার, আমি এই পুরো ইস্ট ব্লুরে আমার রাজত্বে পরিণত করব। এটা শুনে উসব অবাক হয়ে যায় যে ভাই ওর প্ল্যান পুরো ইস্ট ব্লুরে দখল করা। অন্যদিকে আমরা দেখতে পারি জোরোটা যেখানে বন্দি করা সেখানে নামি আসে আর নামির হাতে একটা ছুরি ছিল। এরপরে আমরা চাকুর আওয়াজ শুনতে পারি আর দেখতে পারি নামি এখান থেকে বের হয়ে যাচ্ছে। দরজার কাছে গিয়ে বলে যে তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও আরলং আসার আগেই। আমরা দেখতে পারি নামি অ্যাকচুয়ালি জোরোর রশিগুলো কেটে দিছে আর ওর সামনে ওর একটা তলোয়ার রেখে দেয়। অন্যদিকে আমরা আবারও আরলংকে দেখতে পারি যে সেই লোকটাকে মারতেছিল আর বলে যে অস্ত্র রাখা মানে হইতেছে তুই আমার রাইভেল, আর আজকে তোরে আমি এইখানে মেরে মানুষের মাঝে উদাহরণ সেট করব। উসব অবাক হয়ে যায় যে শুধুমাত্র অস্ত্র রাখার কারণে ও একটা মানুষকে মাইরে ফেলতেছে। এর মধ্যে নজিকও সেখান থেকে দৌড়ায় বের হয়ে আসে আর আরলংকে এসে বলে যে তোমার এটা করার অধিকার নাই আরলং। আরলং ওর দিকে ফিরে তাকায়। নজুকো বলে যে আমরা গত 8 বছর ধরে তোমাকে টাকা দিয়ে আসতেছি আর এখন এসে আমরা তোমার রাইভেল কেন হব? গেনসানের থেকে তোমার হাত সরাও। এরপর এক এক করে অন্য ভিলেজাররাও বের হয়ে আসে আর বলে যে হ্যাঁ ও ঠিক বলছে, গেনসান কোনো অস্ত্র ইউজ করতেছে না, ওকে ছেড়ে দাও। আরলং বলে যে আমি একে মেরে দিব নাকি তোদের পুরো ভিলেজকে ধ্বংস করে ফেলবো? তোদের মধ্যে কেউ একজন যদি হাত উঠায় তাহলে এই পুরো ভিলেজ আমি মাটির সাথে মিশাই দিব। গেন বলে যে তোমরা সবাই ঘরে ফিরে যাও, তোমরা এখন কোনো সমস্যায় পড়লে গত 8 বছরের সব কষ্ট বৃথা হয়ে যাবে। তোমরা যদি ফাইট করে এখানে মরতেই চাও তাহলে আরো 8 বছর আগে এটা করা উচিত ছিল। তোমাদের ফাইট করার জন্য বেঁচে থাকতে হবে। যেটা শুনে আরলং বলে যে ওয়াও তুমি তো অনেক সুন্দর ভাষণ দাও। দেন আরলং গেনকে একটা আছাড় মেরে দেয় নিচে, যেটাতে গেনের অবস্থা খারাপ হয়ে যায়। যেটা দেখে একজন আগায় আসতে যায়, গেন ওরে নিষেধ করে যে কিছুই করো না। বলে যে তোমরা যদি সবাই এইখানে মারা যাও তাহলে সব এইখানেই শেষ হয়ে যাবে, তোমাদেরকে বেঁচে থাকতে হবে আর লড়াই চালিয়ে যেতে হবে। যেটা শুনে আরলং আবারও গিনের গলা ধরে উঁচু করে ফেলে ফাইনালি মারার জন্য আর বলে যে সবাই দেখুক যাদের মধ্যে খারাপ চিন্তা আছে তাদের অবস্থা কি হয়।
এইটা বলে আর্লং ওরে আসার দিতে যায় নিচে। তখনই কেউ একজন আর্লং এর উপরে অ্যাটাক করে দেয় আর সবাই অবাক হয়ে যায় যে এইটা কে ছিল। কয়েকজন ফিশম্যান দেখায় যে ওই যে ঘরের উপরে কেউ একজন আছে, আর আমরা দেখতে পারি এটা আর কেউ না, আমাদের উসব ভাই। উসব বলে আমার নাম ক্যাপ্টেন উসব আর আমি হইলাম সমুদ্রের সাহসী যোদ্ধা। যদিও উসব ভাইয়ের পাও কাঁপতেছিল। উসবরে দেখে নজিকো অবাক হয়ে যায় আর আমাদের উসব ভাই নিজের চাটাম দিতে শুরু করে। আমারে পুরো পৃথিবী ভয় পায় আর সবাই আমাকে ডাকে ডিমন উসব। তোমরা যদি এখান থেকে পালাই যাও তাহলে আমি তোমাদেরকে মাফ করে দিব, আমার কাছে 8,000 সৈন্য আছে। এর মধ্যে নিচ থেকে সেই ফিশম্যানটা বলে যে আর্লং সান এইটাই সে যে তখন পালাইছিল। আর্লং বলে যে তুই যদি 10,000 লোকও নিয়ে আসিস তাও সেইটা আমি দেখে নিব। উসব ভয় পেয়ে যায় যে ভাই ওরে আমি ভয় দেওয়ার চেষ্টা করলাম, ও তো দেখি আরো বেশি রাগ হয়ে গেছে। আর্লং উসব যেই ঘরটার উপরে দাঁড়াইছিল ওইটা ধরে পুরো উঁচু করে ফেলে। সব ফিশম্যান আর্লংকে শান্ত করার চেষ্টা করে, নালে এই শহরের অবস্থা গোসা শহরের মতোই হবে। আর্লং সম্পূর্ণ ঘরটা দূরে ছুঁড়ে মারে, ঘরটা পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে যায়। তবে আমরা দেখতে পারি উসব বাবাজি বেঁচে আছে। ফিশম্যান গুলো উসবরে দেখে বলে যে ও এখনো বেঁচে আছে আর সবাই তাড়াতাড়ি উসবরে ধরার জন্য দৌড়াইতে শুরু করে। আর্লং বলে যে ওরে ধরে মেরে ফেলো। আর্লং অনেক রাগ হয়ে গেছিল, এই জন্য কিছু ফিশম্যান ওরে থামানোর চেষ্টা করে, না হলে আর্লং পুরো ভিলেজই ধ্বংস করে ফেলবে। এরপরে সবাই আর্লংকে ধরে এখান থেকে নিয়ে যায় আর বলে যে আমরা আর একদিন আসবো। এর মধ্যে আমরা দেখতে পারি সেইখানে নামি আসতেছে আর নামিকে দেখে সবাই মুখ বেজার করে এখান থেকে যার যার ঘরে চলে যায়। মানে বোঝাই যাচ্ছে এরা নামিরে পছন্দ করে না। নজিকো নামিকে বলে যে তুমি এইখানে, তুমি তো এই ভিলেজে আসো না। নামি বলে যে এইখানে আমি আর্লং এর আওয়াজ শুনতে পারলাম, এই জন্য। সিন শিফট হয় আর আমরা দেখতে পারি সমুদ্রের পাশে একটা কবর যেখানে নামি বসে আছে আর নেজুকো দূরে দাঁড়ানো। নামি বলে যে টাকা সবকিছু ফিক্স করে দিবে আর আমি এখন একজন পাইরেট, আমি আমার কন্ট্রাক্ট থেকে একটুই দূরে আছি। যেভাবেই হোক না কেন আমি 100 মিলিয়ন ব্যারিজ কালেক্ট করব আর এই ভিলেজকে আর্লং এর কাছ থেকে কিনে নিব। এসব বলে নামি অনেক খুশি হয়। গাইস তোমরা বুঝতেই পারছো নামির অ্যাকচুয়ালি আসল প্ল্যান কি। আসলে আর্লং এর কাছ থেকে এই ভিলেজও পুরোপুরি ভাবে কিনে নিতে চায় যাতে এই লোকগুলো আর্লং এর হাত থেকে মুক্তি পায়। অন্যদিকে আমরা দেখতে পারি আর্লং পার্কে সব ফিশম্যান শুয়ে আছে। অ্যাকচুয়ালি ওরা শুয়ে নাই, আমাদের জোরো ভাই মেরে সবাইকে শোয়াই দিছে আর জোরো ভাই আর্লং এর চেয়ারে খুবই ব্যাডাস ভাবে বসে আছে আর ভাবতেছিল এখানে লুফি আসার জন্য অপেক্ষা করতে হবে, আর এখন যে কি করব এটাই বুঝতে পারতেছিল না। অন্যদিকে আমরা দেখতে পারি লুফিরা সেই বড় হিপ্পোটাকে ভাই ওদেরকে ঘোড়ার গাড়ির মতন বানাই ফেলছে। লিটারেলি হিপ্পোরে দিয়া ওরা ওদের বোট টানাইতেছিল যাতে ওদের বোট আরো দ্রুত চলে। বেচারা হিপ্পোর দিনই খারাপ ভাই, এমন লোকদের সামনে পড়ছে। যাই হোক উপর থেকে ইউসাকো চিল্লাই বলে ওই যে আর্লং পার্ক দেখা যাচ্ছে। লুফি চিল্লাই ওঠে ইয়াহু আর্লং পার্ক। আর অবভিয়াসলি এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে। আজকেরটা একটু বেশি ভালো লাগার কথা, আবার বেশি খারাপ লাগার কথা, আমি জানি না তোমাদের কাছে কেমন লাগছে। তোমরা পারলে আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে জানাই দিও। তো আজকের মতন এ পর্যন্ত, ভালো থাকো সবাই। মিতে কুয়েতে আরিগাতো।